guys, welcome back to my channel Ritimoto Life and welcome to part 2 of our wedding planning. তো আমরা আগের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, কিছু ইনফরমেশনসও ছিল, at the same time আমাদের এক্সপেরিয়েন্সেস গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওতেও আরো এক্সপেরিয়েন্সেস শেয়ার করব, যেমন ফটোগ্রাফি, ফুড, ট্রান্সপোর্টেশন এটসেট্রা। তো এইগুলো নিয়ে আমরা আরো কথা বলবো এই ভিডিওতে, আর সাথে সাথে আমাদের সাথে যে এক্সপেরিয়েন্সেস গুলো হয়েছে টুকটাক করে যতটা সম্ভব we will share that with you. তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো নেক্সট আসছি ভেন্যুতে, যেটা আই থিঙ্ক the most important. Yes. আমাদের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে কি ওপেন এয়ার ভেন্যু হতে হবে। অনেক কিছু আছে বিয়ে রিলেটেড যেটা আমরা দুজন একদম এগ্রি করিনি, অনেক ডিসএগ্রিমেন্টস হয়েছে ওইসব নিয়ে, কিন্তু ভেন্যু নিয়ে we were both, মানে সবসময় শুরু থেকে আমরা একমত ছিলাম যে না, ভেন্যু হ্যাজ টু বি ওপেন এয়ার। সেটা আমাদের দুজনের আই থিঙ্ক প্রেফারেন্স, খোলামেলা জায়গা হবে একটু। তো এইটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যে কোনো ব্যাংকুয়েট হোক কি যাই হোক, সাথে সাথে একটা লাগোয়া একটা কোনো লন হতে পারে, ব্যালকনি হতে পারে, হোয়াটএভার, টেরেস হতে পারে, যেন থাকে। সেকেন্ড হচ্ছে গিয়ে বাজেট ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তো তোমরা যে বাজেটটা সিলেক্ট করছো বা যেটা ডিসাইড করছো সেই বাজেটের মধ্যেই অবভিয়াসলি ভেন্যু সিলেক্ট করবে। মানে বাজেট যদি বিশাল হয়, তোমার আনলিমিটেড ভেন্যুস, কোনো অসুবিধা নেই, কিন্তু দ্য মোমেন্ট তোমার বাজেটটা একটু চেপে যাচ্ছে, তো তুমি অবভিয়াসলি লিমিটেড অ্যামাউন্ট অফ জায়গায় পাবে। আর তার মধ্যে ডেটস তো একটা ইস্যু আছেই, কোন ডেটে পাবে কোন ডেটে পাবে না, তো সেটা আরেকটা জিনিস ছিল। আর থার্ড ক্রাইটেরিয়া, যেটা আমার বাবা থ্যাংক গড তখন বলেছিল, যে একটু বাড়ির আশেপাশে নিস। তখন অত ইম্পর্টেন্ট লাগেনি, মানে বাবা বলেছিল যে ইনকেস যদি কিছু ভুলে যাস, তখন এরকম না হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তায় ট্রাভেল করতে হচ্ছে একটু, মানে ভেন্যু থেকে বাড়ি এসে জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য। তো কাছাকাছি নেই, কারণ বিয়ে বাড়িতে সব হয়েই থাকে, আমাদের হয়েও ছিল। তো থ্যাংক গড কাছাকাছি মধ্যে সিলেক্ট করেছিলাম একটা, যে মানে ইট ওয়াজ 15-20 মিনিটস অ্যাওয়ে আমাদের বাড়ি থেকে। ওই প্রক্সিমিটির মধ্যে হলে তোমার বেসিক্যালি ইফ ইউ ফরগেট সামথিং, তুমি টুক করে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসতে পারবে। সো এটা একটা ক্রাইটেরিয়া আই থিঙ্ক মাথায় রাখা উচিত, কারণ আমরা ফেস করেছি, আমরা ভাবিনি হবে বাট হয়ে গেছে। তো এই তিনটেই আমাদের ক্রাইটেরিয়া ছিল। এবার কি করে সার্চ করতে শুরু করলাম বলছি। তো যেরকম বললাম, 2022-তে 2-3টে বিয়ে বাড়ি আমরা গেছি, মানে অ্যাটেন্ড করে এসেছি। তো ফার্স্টে ওই বিয়ে বাড়িগুলো তো ছিল লিস্টে, যে ঠিক আছে এই জায়গাগুলো ওপেন এয়ার ভালো লেগেছিল, তো ওইগুলো লিস্টে ছিল। এছাড়া এক্সট্রা যেগুলো, সেগুলো বেসিক্যালি গুগল থেকে আমি খুঁজেছি। আই ডিড দ্য রিসার্চ পার্ট বেসিক্যালি। অনেক সাইটস আছে ওয়েডিং এর, ওয়েডমি গুড, আরো 2-3টে সাইট আছে, লিঙ্কস আছে। এই জায়গাগুলোতে গিয়ে বেসিক্যালি দেখলাম কি কি লিস্টিং দেওয়া আছে, বাজেটে হচ্ছে কিনা, ছবিও থাকে ওখানে। সো ইউ গেট টু নো কেরম দেখতে হেন তেন। তবে এখানে আমি একটা কথা বলতে চাই, ওই ছবি আর লিস্টিং এ যেও না, কারণ ছবিও দেওয়া থাকবে আর একটা প্রাইসও মেনশন করা থাকবে, বাট দ্য মোমেন্ট তুমি ফোন করে জিজ্ঞেস করবে, বলবে যে আচ্ছা ওটা অ্যাকচুয়ালি আপডেট করা হয়নি, প্রাইসটা তো আরো বেশি। এই প্রবলেমটা অনেকগুলো বিয়ে বাড়ির সাথে হয়েছে, কি আমি একটা প্রাইস দেখে ফোন করেছি জানার জন্যে, আর তখন আমাকে বলা হয়েছে যে না ওটা তো ভুল প্রাইস, আসলে এটা মানে ডাবল যেটা দেখাচ্ছে তার থেকে ডাবল বেশি হয়তো। তো এটা একটা জিনিস ফেস করতে পারো। বাট এনিওয়েজ, এইভাবেই ফোন করে কন্ট্যাক্ট করেছিলাম এদেরকে, আর করে একটা শর্ট লিস্ট করি আমি জায়গা। তারপরে রনি আমি বেরিয়ে এগুলো দেখা শুরু করি। একদিন বাবাকেও নিয়ে গেছিলাম। তো প্রথম দিন যেদিনকে যাই সেদিনকে বাবাকে নিয়ে গেছিলাম, আর এটা আসানসোল যাওয়ার আগে। তো আইডিয়াটা ছিল যে আমরা একটু দেখে নিই জায়গাগুলো, তাহলে অ্যাটলিস্ট বেটার আইডিয়া হবে। আর আমরা আসানসোলে গিয়েও ওর বাবা মার সাথে যখন বসে ডিসকাশন করবো, মানে এক্সপ্লেন করতে সুবিধা হবে, হ্যাঁ নলেজটা থাকবে বলার জন্য, রাইট, ইনফরমেশন থাকবে। তো ফার্স্ট যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকে বাবা, আমি আর রনি বেরিয়েছিলাম। আর আমি কিছু ভিডিওস নিয়ে রেখেছি ওই সময়কার, তো তোমরা আগের ভিডিওস গুলো একটু দেখো। আজকে হচ্ছে কি 7th of April 2023, আর আজকে আমি, বাবা, রনি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। বেসিক্যালি এই ডিসেম্বর আমরা প্ল্যান করছি বিয়েটা করার। এখন এপ্রিল মাস হয়ে গেছে অলরেডি, বুঝতেই পারছো অনেকবারই হয়তো বুক হয়েও গেছে জায়গা, কেটারিং, মেকআপ আর্টিস্ট। আমি জানি না এগুলো কিভাবে ম্যানেজ হবে, কিন্তু তাও ট্রাই তো করতে হবে। কোন জায়গাটা ফাইনাল সিলেক্ট হবে জানি না, বাট আগে গিয়ে জায়গা যেগুলো দেখছি কোনটা সুটেবল হয় আমাদের নিজের জন্য, এগুলো সব চেক আউট করি।
চলো যাওয়া যাক। ফার্স্ট আমরা যে ভেন্যুটাতে গেছিলাম সেটা ছিল উপলক্ষ, আর ওখানে আমরা 2022-তে একটা বিয়ে অলরেডি অ্যাটেন্ড করে এসেছি আমার এক বান্ধবীর। তো জায়গাটা ইন জেনারেল অ্যাকচুয়ালি দুজনের কাছেই নোন, হ্যাঁ নোন, প্লাস তোমার আর বাবার ইনফ্যাক্ট আমার আঙ্কেলের দুজনেরই খুব ভালো লেগেছিল জায়গাটা, মানে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ খুব ভালো, প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো, ওদের ডেকরটা খুব সুন্দর হয়, তো ওই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিল, ইনফ্যাক্ট ওরও ভালো লেগেছিল। ওদের অ্যাকচুয়ালি একটা বড় ব্যাংকুয়েট হল আছে, এছাড়া দুটো রুম আছে আর দুটো ব্যালকনি আছে, আর ওদের মণ্ডপটা ওই একটা ব্যালকনির মধ্যেই হয়। আমরা যেটা একটু লন এরিয়া চাইছিলাম ওটাই শুধু মিসিং ছিল, বাকি সব মোটামুটি অলসো বাজেট ফ্রেন্ডলি, ভালো ছিল, প্লাস বাড়ির কাছাকাছিও ছিল। তো ওটা আমরা একটা অপশন রেখেছিলাম কি ঠিক আছে আরো অন্য জিনিস দেখি, অন্য জায়গা দেখি, এটা তো আছে, আর ডেটসও আমাদের সাথে ম্যাচ করছিল। 7th মোটামুটি খালি ছিল, ওই দিনটা খালি ছিল, রাইট? and we kept on seeing other venues as well. হ্যাঁ, আচ্ছা, উপলক্ষর পাশে আরেকটা আছে উল্লাস বলে, ওই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে কারণ একটা টেরেস মতো রয়েছে, কিন্তু আনফরচুনেটলি ওই জায়গাটা বুক ছিল, আর ওই জায়গাটার বুকিং যেরকম বললাম 1-1.5 বছর আগে থেকে হয়ে থাকে, ভেরি ডিফিকাল্ট টু গেট দ্যাট ব্যাংকুয়েট হল আর কি উল্লাস। তো এটার পর আমরা নেক্সট যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে কি হীরা গার্ডেন্স। হীরা গার্ডেন্স হচ্ছে রুবি থেকে একটু এগিয়ে, যেখানে আর্সেলান আছে, রুবি আর্সেলানটা থেকে একটু এগিয়ে ওই ফুটের উপরে সার্ভিস রোড ধরে যেতে হয়। তো ওইখানে বেসিক্যালি একটা ব্যাংকুয়েট হল আছে আর একটা বিশাল বড় লন আছে, বিউটিফুল প্লেস। আমার পার্সোনালি ওই জায়গাটা খুব মানে ইচ্ছা ছিল ওখানে করার, কিন্তু অ্যাজ ইউজুয়াল 7th-এ কোনো ডেট ছিল না, 9th-এ বোধহয় ওদের খালি ছিল, কিন্তু বাই দ্যাট টাইম আমরা তাও একটু 7th-এর দিকে ইনক্লাইন ছিলাম আর কি। হ্যাঁ, ওটা একটা সুবিধা আছে, ওটা যেহেতু একদম রাস্তার উপরে না, তো লোকেশন ওয়াইজ যদি তোমার অল ওভার কলকাতা থেকে লোক আসছে তো ইজি টু ফাইন্ড একটা জায়গা, মানে গলিগালার মধ্যে ঢুকতে হবে না, প্লাস অনেকটা পার্কিং স্পেস ওদের পাশে। তো তারপর ওখান থেকে আমরা গেলাম ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব। ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব হচ্ছে সন্তোষপুরের কাছে। ওদের 2-3টা ভেন্যু আছে ওই ওদের প্রেমিসিসে। হ্যাঁ, প্রেমিসিসে। ওটার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ওদের বাজেটটা একটু হাই, আর আমরা যতজন মাথায় রেখে এই ইভেন্টটা প্ল্যান করছিলাম, মানে যতজন ইনভাইটিস থাকতো সেই নাম্বারটা ওরা বেসিক্যালি ইট ওয়াজ লেস ফর দেম। একটা ছিল হচ্ছে ব্যাংকুয়েট উইথ লন, মানে সুইমিং পুলের পাশে ব্যাংকুয়েট লন, ওটা দ্যাট ওয়াজ মিনিমাম 700 পিপল। দ্যাট ওয়াজ দ্য রিজন আমরা ওটা অ্যাভেল করতে পারছিলাম না, বিকজ 700 পিপল ওয়াজ নট আওয়ার গেস্ট লিস্ট। যেটা ফার্স্ট ফ্লোরে ছিল which was just a banquet, and ওটার সাথে কোনো ওপেন এয়ার ছিল না, ছোট একটা ব্যালকনি ছিল, তো সেটা that was for 350 people। তো ওটা আমাদের মানে যেটা আমাদের মাথায় ছিল যে লাউন থাকবে ওগেরা, ওটার সাথে ম্যাচ করছিল না, that was the problem। সো ওটা আমরা বেরোনোর সময় বুঝে গেলাম এটা হবে না, ক্যান্সেল। আর লাস্ট সেদিনকে একটা ট্রাই নিয়েছিলাম, সেটা হচ্ছে সত্যজিৎ রায় পার্ক, পাটুলির মোড়ে, ওটা বোধহয় গভর্নমেন্টের, গভর্নমেন্ট কন্ট্রোল, রাইট? আর ইনফ্যাক্ট আমি সারপ্রাইজ ছিলাম ওই জায়গাটা দেখতে যাওয়ার সময়, বিকজ আমার আইডিয়া ছিল না অ্যাজ আ পার্ক ওটা তো মানে পপুলার খুব, রাইট? কিন্তু বিয়ের জন্য যে দেয় অত বড় একটা স্পেস আমার আইডিয়া ছিল না, ওটা আমাদেরকে আঙ্কেলই বলেছিল একবার চেক করে নিতে, তো সেই জন্য দেখতে যাওয়া। পিকনিকও অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায়, মানে আমি আমার ছোটবেলায় ওখানে পিকনিকেও গেছি। ওকে, আর মজার ব্যাপারটা হচ্ছে আমরা যেটা চাইছিলাম ওপেন এয়ার লন, ওপেন এয়ারই ওপেন এয়ার, আর ব্যাংকুয়েটটা বরঞ্চ ছোট, কারণ ওপেন এয়ার এতটা বড় আর একটা অ্যাম্পি থিয়েটার টাইপের বসার জায়গা, যারা গেছে ওখানে তারা হয়তো জানবে, অ্যাম্পি থিয়েটার টাইপের আছে, বসার জায়গা রয়েছে। আমি অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা শুট করেছি, তো একটু অন্ধকার ব্যাপারটা, বাট অ্যাকচুয়ালি দিনের বেলা ওই অ্যাম্পি থিয়েটারটা খুব মানে সুন্দর লাগে দেখতে। ইটস আ হিউজ স্পেস, সবচেয়ে বড় কথা ইটস ভেরি অ্যাফোর্ডেবল। আমরা খুব শক হয়েছি রেটস গুলো শুনে। এই সত্যজিৎ রায় পার্কের একটা ইস্যু ছিল এটা, যে এত বড় ছড়ানো জায়গা, ডেকর আর লাইটস কিন্তু মানে অনেকটাই বেশি লাগতো, ভেন্যুতে যে টাকাটা সেভ করবে সেটা হয়তো আর সবচেয়ে বড় কথা আমরা পাইনি। আমরা অ্যাকচুয়ালি প্রথমে ভাবছিলাম যে ঠিক আছে কিছুভাবে ম্যানেজ করে নেবো, যতটা দরকার ততটা ইউজ করবো, বাকিটা একটু বাউন্ডারি দিয়ে যদি বন্ধ করে দেওয়া যায়। কিন্তু মানে পরে জানতে পারলাম যে হ্যাঁ অবভিয়াসলি যেহেতু জায়গাটা অ্যাফোর্ডেবল, অলরেডি ওই ডেটে বুকিং করা আছে, শুধুমাত্র ওই বছর না নেক্সট ইয়ারেরও বুকিং করা আছে। এরপর আমরা আসানসোল যাই, আমাদেরকে নিয়ে বসে ডিসকাশন, এগুলো হলো কথা বলা, ওখানকার প্ল্যানিং ইনফ্যাক্ট, রাইট, এগুলো একটু কথাবার্তা হয়ে আমরা আবার ফেরত আসি। আসার পর সেকেন্ড রাউন্ড অফ ভেন্যু দেখতে আমরা আবার বেরিয়েছিলাম।
একটা খুব পপুলার জায়গা আছে যেটা আমি অ্যাকচুয়ালি আগে কখনো শুনিনি বা খেয়াল করিনি, দ্য ভিলা বলে, ম্যান্ডেভিলা গার্ডেন্সে। আই থিঙ্ক রনির ওটা টপ চয়েস ছিল। আর জায়গাটার অদ্ভুত একটা মিক্স, মানে ব্যাংকুয়েটস গুলো সুন্দর, ওয়েল ডেকোরেটেড, ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, ওপেন এরিয়াও আছে, ভেতরে সুন্দর একটা মানে গাছ, তার ছাউনি, আর বেশ সুন্দর মানে মণ্ডপটা করে। তো সেখানে আমরা ডেকোরসও দেখেছি, ওখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা আমাদেরকে একটা ছোট প্রেজেন্টেশনও দেখিয়েছিল কি কি ওখানে ম্যানেজেস হয়েছে। খুব প্রফেশনাল, ভেরি প্রফেশনাল অ্যান্ড মানে আমার খুব জায়গাটা খুব মানে সব জনে যেই যাবে ইনফ্যাক্ট তাদেরই পছন্দ হবে, জায়গাটা পছন্দ হওয়ার মতনই, খুব সুন্দর, মানে প্রচন্ড ঝা চকচকে একটা জায়গা, সুন্দর দুটো বিল্ডিং আছে, মানে প্রথমে ঢুকেই তোমার একটা ছোট জায়গা, তারপরে দুটো ফ্লোর, নিচে একটা ব্যাংকুয়েট, ওপরে একটা ব্যাংকুয়েট, আবার পেছন দিকে একটু এগিয়ে গিয়ে একটা করিডোর মতো, মানে ওপেন করিডোর আর কি, দুটো বিল্ডিং এর মাঝখানে তোমার ডান দিকে একটা মেকআপের জায়গা আছে বা একটা মানে ব্রাইডাল রুম বেসিক্যালি, যেখানে একটা বড় খাটও দেওয়া আছে, ভ্যানিটি সেট আপ করা আছে, রাত্রে বাসর জাগতে চাইলে ওখানেও জায়গা যেতে পারে। আর একটু এগিয়ে একটা গ্যারাজ স্পেস যেটা বেসিক্যালি ওপেন এর হয়ে যায়, বৃষ্টির সময় ওরা ঢেকে রাখে। ওইদিকে আবার একটা বিল্ডিং যেখানে দুটো ফ্লোর ব্যাংকুয়েট। তো ইটস আ হিউজ স্পেস অ্যান্ড প্রচন্ড প্রফেশনাল ওরা, মানে কথাবার্তা শুনলেই বোঝা যায় যেরকম ভাবে ওরা নিজেদেরকে মার্কেটিং করে বা ব্র্যান্ডিং করে ওদের নিজেদের। এভরিথিং ওয়াজ ফাইন, বাট এক হচ্ছে বাজেট ওয়াজ আমাদের যা বলছে তার থেকে এক্সিড করে যাচ্ছে, বেসিক্যালি 2-3 লাখ টাকা বেশি হয়ে যেত, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এতটা বড় স্পেস, আমাদের গেস্ট লিস্ট কিন্তু অ্যারাউন্ড 250 ছিল, মানে সব দুজনের মানে বরযাত্রী ইনক্লুড করে আর কি। সো আমার পার্সোনালি মনে হয় খুব স্ক্যাটার্ড হয়ে যাবে, একটা জায়গা অল্প লোক, অন্য জায়গা অল্প, অনেক গেস্ট থাকলে খুব মানে ভালো জায়গা, গম গম করবে আর কি জায়গাটা। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এরপরে আরেকদিন বেরিয়েছিলাম সকাল থেকে সন্ধে অবধি, মানে লিটারালি ঘুরে ঘুরে, সেদিনকে আমাদের অবস্থা খারাপ। ফার্স্ট উই ওয়েন্ট টু দিস প্লেস কল্ড অর্কোজ, কসবাতে, অ্যাক্রোপলিসের পাশে। হ্যাঁ, অনেস্টলি খুব ভালো জায়গা। যদি কেউ ওই হোটেল সেটিং এ বিয়ে করতে চাও কমের মধ্যে, মানে তুমি ওখানে রুমসও পাবে, এট দ্য সেম টাইম দুটো ব্যাংকুয়েট আছে, একটা দুটো ব্যাংকুয়েটের মাঝখানে একটা ছোট এরিয়া আছে, লন আছে, আবার টেরেসও আছে। লন ঠিক না, লাইক এ স্পেস, হ্যাঁ ছোট এরকম একটা স্পেস আছে। ওপরে সুইমিং পুলের পাশে একটা জায়গা আছে। তো এই জায়গাটা আমাদের বেশ ভালো লেগেছিল ইন জেনারেল, মানে কনসিডারও করছিলাম, কি বলবো, ওটা একটা ব্যাকআপ অপশন ছিল আমাদের আই গেস, কারণ লনের জায়গাটা একটু স্লাইটলি ন্যারো, হ্যাঁ বাট ব্যাংকুয়েট গুলো অ্যামেজিং। ওপরে সুইমিং পুলের পাশের জায়গাটা খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে, ইনোভেটিভলি ইউজ করা যেতে পারে, আর স্টাফ খুব ভালো, প্লাস রুমস গুলো খুব ভালো। অ্যান্ড যদি ওই বাইরে থেকে কেউ আসে, তারা মানে ইউ ক্যান অরেঞ্জ ফর দ্য অ্যাকোমোডেশন দেয়ার ইটসেলফ, হোটেলের মধ্যে। তো একটা জায়গায় পুরো জিনিসটা আর কি হয়ে যায়। নেক্সট আমরা গেছিলাম অফবিট সিসিইউ, এটা হচ্ছে সায়েন্স সিটির সামনে। খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর একটা হাইটে, মানে ব্যাংকুয়েট না, একটা রুফটপ এরিয়া বেসিক্যালি। আর অ্যাট দ্য সেম টাইম পেছনের দিকে ওদের একটা এরিয়া আছে যেখানে কিচেন, ছোট একটা কিচেনের কাউন্টার টপ করা, যেখানে রান্না বান্না হতে পারে। বাট আমাদের বিয়ে মানে 250 লোকের জন্য আই ডোন্ট থিঙ্ক ওখানে ফিট করতো। ইনফ্যাক্ট উই ওয়ার থিঙ্কিং যে কোনো একদিন যদি ইন কেস সঙ্গীত বা অন্য কিছু অন্য কোথাও করতে হয়, তাহলে ওই দ্যাট টেরেস উড বি আ গুড অপশন। তো তোমাদের মধ্যে যদি কেউ থাকো যারা হয়তো ছোট করে বিয়ে করছো, মানে মেবি জাস্ট রেজিস্ট্রি অ্যান্ড আ স্মল পার্টি, অর মেবি আ ভেরি স্মল ওয়েডিং ইভেন্ট, আ ভেরি কোজি ওয়েডিং ইভেন্ট, তাহলে এই জায়গাটা তোমরা দেখতে পারো। কারণ অনেস্টলি জায়গাটা আমার খুব পছন্দ, বাট আমাদের জন্য গেস্ট লিস্ট হিসাবে ওখানে আটতো না, 250 জন। হ্যাঁ, আরেকটা যেটা দেখেছিলাম, যেটা আমার সেকেন্ড চয়েস ছিল দেন দ্য ওয়ান উই অ্যাকচুয়ালি গট ম্যারিড ইন, সেটা লাস্টে বলবো, সেটা ছিল হোটেল আইভরি গ্র্যান্ড, খুব দূরে আমার বাড়ি থেকে। আমার ব্যাপক লেগেছিল, ওটাও সেম হোটেল, হোটেলের ওপরে টেরেসটা ওয়ান্ডারফুলি ডেকোরেটেড। খুব একটা ফুটেজ নিইনি, একটা স্মল ক্লিপিং আছে তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু ইট ওয়াজ আ মানে লং একটা স্পেস, একদিকে সুইমিং পুল আছে, পাশে একটা এরিয়া আছে, এদিকে লম্বা করে তোমার ঘরও রয়েছে, অ্যাজ ইন শেড এরিয়া, যেখানে লোকে বসতে পারে। বিউটিফুল লেগেছিল আমার জায়গাটা, কিন্তু তখন আমি বাবার কথাটা মাথায় এনেছি যে না, ইটস টু ফার ফ্রম মাই হাউস। অ্যান্ড থ্যাংক গড, আই মিন বাজেট সবকিছু ওরা দিচ্ছিল, সবকিছুই ঠিক ছিল, কিন্তু ইট ওয়াজ টু ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস। তো these were the ones we saw, but আমরা এটা সিলেক্ট করিনি এগুলোর মধ্যে একটাও। যেটা সিলেক্ট করেছি
সেটা ছিল ক্লাব বার্থডে ভিস্তা। এখানে আমি ছোট করে বলছি, তৃষিতাকে আমি যে রিয়াকশনটা বলছিলাম না, রিয়াকশন ওরটা আলাদা করে নিয়েছিলাম বিকজ ওকে আমাকে আলাদা করে বলতে হয়েছিল। সো ফার্স্ট ডে ক্লাব বার্থডে ভিস্তা তৃষিতা আর আমি দেখতে গেছিলাম, সন্ধ্যাবেলা ছিল, তো সেটার কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি এখানে। একবার দেখে আসার পর আই রিয়েলি লাইক দ্য প্লেস। আমি ওই ভিডিওগুলো এসে রনিকে দেখাই, বাবাকে দেখাই, and they also I think genuinely liked the place. প্লাস আমার বাড়ি থেকে খুব কাছে ছিল, মানে 15-20 মিনিটস এর রাস্তা। যখন ওদের পছন্দ হলো, নেক্সট আরেকদিন আমরা দিনের বেলা আমি রনি বাবা গিয়ে দেখলাম। দিনের বেলা ইট ওয়াজ বিউটিফুল, মানে এক্স্যাক্টলি আমরা মাথায় যে জিনিসটা পিকচার করছিলাম এতদিন ধরে, ইট ওয়াজ মানে অ্যাকচুয়ালি রিয়ালিটিতে ওই জায়গাটা ওরকমই। তো লনটা ওয়াজ বিউটিফুল, তার সাথে একটা সুন্দর মানে ইনার এরিয়া রয়েছে, সেগুলো বারান্দা টাইপের রয়েছে, একটা ব্যালকনি টাইপের রয়েছে, এগুলো ব্যাংকুয়েট ছিল। তো এই জায়গাগুলো বেশ আমার খুব ভালো লেগেছে আর কি। আর এতবার গেছি আমরা, সে সন্ধ্যেবেলা হোক, দিনের বেলা হোক, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, বিকেলবেলা হোক, আমরা মোটামুটি সব দিনের সব সময় একবার করে গিয়ে দেখি কিরকম লাগছে। উইদাউট এনি ডেকোরেশনও জায়গাটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। তো আমার মানে যখন দেখতে গেছিলাম মোটামুটি উই নিউ কি দিস ইজ ইট। আর লাকিলি 7th-টা it was খালি ছিল, it was okay। তো ওদের বেসিক্যালি দুটো মেনু আছে, একটা সামনের দিকে যেটা সেপারেটেড এরিয়া একটা, আর আমি যে ক্লিপিংস গুলো দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে ওদের ক্লাবের ভেতর দিয়ে ঢুকেই লনটা এন্ড দ্য বারান্দা এন্ড অল, এন্ড বিউটিফুল প্লেস। তো ইন জেনারেল লোকে ওখানে যখন ক্লাবের লোকেরা যায় ওখানে বসে চাটা খায়, কিন্তু যখন দিচ্ছিল আর কি ব্যাংকুয়েট আর লনটা আমাদেরকে যেকে ভাড়া দেবে, সেইকে দ্যাট বারান্দা উড অলসো বি আই মিন a part of it, কারণ তোমাকে ব্যাংকুয়েট থেকে বারান্দা হয়েই লনে নামতে হবে। তো খুব 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 সুন্দর ছিল জায়গাটা। হ্যাঁ, there were some restrictions, music, food, যেটা আমি বলছি এরপর, we'll come to that, but all over that was the place we loved the most and we selected that place. তো এই তো গেল কলকাতার ভেন্যু, এবার আসি আসানসোলের ভেন্যুতে। আমাদের ইন জেনারেল একটা খুব সুবিধা ছিল যে রিসেপশনটা আমাদের অন 11th হয়েছে, এন্ড ওই ডেটটা ইন জেনারেল খুব একটা বিজি ডেট ছিল না, বিকজ বিয়েরও ডেট না, রিসেপশনেরও ডেট না। হ্যাঁ, আমরা ওইভাবে সিলেক্ট করেছি যাতে ওই ডেটটা কোনো ইস্যু না হয়, ঠিক আছে। ইট ওয়াজ অলসো আ মানডে। আর আসানসোলে কি অত অপশনও নেই, কয়েকটা হোটেল আছে, সেই হোটেলের ব্যাংকুয়েটস আইদার আপনারা সিলেক্ট করতে পারবেন, বা এটা ছাড়া কিছু স্ট্যান্ড অ্যালোন কিছু প্রপার্টিজ আছে যেগুলো আপনি দেখতে পারবেন। আসানসোলে আই ওয়ান্টেড একটা স্ট্যান্ড অ্যালোন প্রপার্টি, কয়েকটা খুব সুন্দর সুন্দর প্রপার্টি আছে, তার মধ্যে একটা প্রপার্টি যেটা আমাকে বাবাই অ্যাকচুয়ালি অ্যাডভাইস করেছে। ইট ওয়াজ বেসিক্যালি আগে ওটা একটা সিনেমা হল ছিল 90s-এ, ঠিক আছে, ডুরান্ট সিনেমা হল বলে। মাথায় ছিল ওই জায়গাটা যে বেশ সুন্দর, সামনে মানে যেরকম চেয়েছিলাম আমরা, লন আর একটা সুন্দর প্রপার্টি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুরনো আর্কিটেকচার, মানে ব্রিটিশ আর্কিটেকচার। আসানসোল যেহেতু একটা পুরনো সিটি এবং রেলওয়েজ এর একটা রিনাউন্ড সিটি ফ্রম আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, তো ওখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার ব্রিটিশরা করে গেছিল। আর এই জায়গাটা ওরা এরকম ইভেন্টস এর জন্য ওরা ভাড়াও দিয়ে থাকে। মাথায় ছিল কিরকম দেখতে পাচ্ছি, স্টিল একবার গিয়ে, আমি কলকাতা ছিলাম তখন, বাবার মা দুজনে গিয়ে একটু আমাকে ভিডিও কলে দেখিয়েছিল জায়গাটা, আর আই ওয়াজ ভেরি এক্সাইটেড কি ওই জায়গাটাও ইজ ভেরি বিউটিফুল। তো ওরকম পুরোনো দিনের আর্কিটেকচার, সুন্দর সুন্দর আর্চ, বা আপনার হাই সিলিং, রিয়েলি হাই সিলিং, ক্যাথিড্রালের মতো দেখতে আর কি। তাদেরকে ছবি দেখেছি, তাদেরও মনে হচ্ছে আমাদের বিয়ে মানে নর্মাল বাঙালি বাড়ির বিয়ে হচ্ছে না, চার্চ ওয়েডিং হচ্ছে, ওরকম টাইপের একটা ফিলিং হচ্ছিল। বাট দ্য ভেন্যু ওয়াজ বিউটিফুল। এবার আসছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে, যেটা তোমাদের সবার যারা বিয়ে করতে চাইছো, যাচ্ছ বিয়ে করতে, জানা উচিত। ভেন্যু দুরকম ভাবে পাওয়া যায়। এক হচ্ছে যে ইউ পে ফর দ্য ভেন্যু, জায়গাটার জন্য তুমি শুধু জায়গা, আর ফুডিংটা আলাদা করে, মানে বাইরে থেকে কেটারার্স তুমি নিয়ে আসতে পারবে, বা ওদের ডেজিগনেটেড কেটারার্স যদি থাকে সেখান থেকেও নিতে পারবে। আরেকটা টাইপ অফ ভেন্যু হয় যেটা ফর আস ক্লাব বার্থডে ভিস্তা ওয়াজ দ্যাট, যে তুমি জায়গার জন্য ইউ আর নট পেইং ফর ইট, তোমাকে 3-4টা প্যাকেজেস দেবে খাওয়ার রেটস এর মধ্যে, তার মধ্যে লেখা থাকবে যে কটা স্টার্টার থাকবে, কটা মকটেল থাকবে, কটা মেইন কোর্স থাকবে, এটসেট্রা এটসেট্রা, এন্ড প্যাকেজ হিসেবে দেওয়া থাকবে। সো ইউ সিলেক্ট আ প্যাকেজ। আমি কথার কথা বলছি, ধরো একটা প্যাকেজের দাম হচ্ছে ফর এক্সাম্পল 1000 টাকা, তো ইউ জাস্ট সিলেক্ট 1000 রুপিজ এর প্যাকেজটা,
তোমার বাজেট হিসেবে, অ্যান্ড তোমার যতগুলো গেস্ট সেই অ্যামাউন্টটা তোমাকে দিতে হবে। তো ফর এক্সাম্পল তোমার যদি 300টা গেস্ট হয়, তোমার 300 ইন্টু 1000 উঠবি 3 লাখ টাকা। ভেন্যুর জন্য আলাদা করে দের ইজ নো চার্জ, এটা একটা। বাট এরপর তোমার ডেকোরের খরচা কিন্তু আছে, আই মিন ওটা মিস করলে হবে না। তো জিএসটি আছে, হ্যাঁ জিএসটি আছে। ক্লাব অর্ধে বিস্তা আমাদের জন্য তাই বেসিক্যালি হয়েছিল ওটা, অ্যাজ ইন 3-4টা প্যাকেজ দেওয়া ছিল। আমরা আমাদের মতো করে যেই প্যাকেজটা আমাদের মনে হয়েছে কি দিস ইজ দ্য রাইট অ্যামাউন্ট অফ ফুড, এর থেকে বেশি করা উচিত না, এর থেকে কম করা উচিত না, আর এটাই আমাদের বাজেটও ফিট করছে। সবকিছু ভেবে উই সিলেক্টেড আ প্যাকেজ, আর সেই প্যাকেজ হিসেবে আমাদের যতগুলো গেস্ট ছিল, আমাদের 250 মতো গেস্ট ছিল, সেটা হিসেবে উই ওয়ার চার্জড অ্যাকর্ডিং টু দ্যাট। পুরো প্যাকেজটাই ছিল পার প্লেট হিসেবে। পরে গিয়ে আমাদের একটা ডেট দিয়ে দিয়েছিল যে বিয়ের 7 দিন 10 দিন আগে এসে আপনারা সিলেক্ট করে নেবেন যে মেনু কোনটা কি চাই। ফর এক্সাম্পল 3টে স্টার্টার দেওয়া আছে, 2টো ননভেজ 1টা ভেজ এক্সাম্পল। তো ওদের একটা সেট লিস্ট অফ আছে যেখান থেকে ইউ ক্যান সিলেক্ট, মানে ধরো 10টা কাবাব আইটেম লেখা, 5টা ভেজ আইটেম লেখা। সো ওই 2টো তোমার ননভেজ কি স্টার্টার হবে, ইউ ক্যান সিলেক্ট ফ্রম দ্যাট। একটা ভেজ স্টার্টার কি হবে, ইউ ক্যান সিলেক্ট ফ্রম দ্যাট। এটাই ফুল মেনুর জন্য সেম থিং। তো উই ডিড দ্যাট। আমরা বিয়ের আগে 10 দিন 15 দিন আগে গিয়ে উই ডিসাইডেড অন দ্য মেনু এক্স্যাক্টলি কি হবে, আর ওদের স্টাফই আমাদের সাথে বসে সেটা I mean, কথা বলে ডিসকাসড এন্ড ফাইনালাইজ করেছিলাম। রাইট। ডেকোরেশন ওয়াজ সেপারেট। গুড্ডুদা ক্লাব ওয়ার্ধে বিস্তার 2টো অপশন দিয়েছিল আমাদের, তাদের মধ্যে থেকে আই থিঙ্ক গুড্ডুদার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়। এন্ড দেন আমাদের খুব একটা বেশি আমরা ডেকোরেশন খুব লাউড করতে চাইছিলাম না, একটু লো লাইট একটা সেটআপ ট্রাই করছিলাম, আর মণ্ডপটা ওপেন এয়ারে করার চেষ্টা করছিলাম। আর ব্যাংকুয়েট ইন জেনারেল, ব্যাংকুয়েটে বসার জায়গা যেটা তোমরা সবাই জানো, ছেলেদের আর মেয়েদের বসার জায়গা আলাদা হয়। ছেলেদের একটা স্টেজ ছিল, লনের মধ্যে একটা স্টেজ ছিল সিমেন্টের ওদেরই বাঁধানো, ওখানে ছেলেদের মানে ওর বসার জায়গাটা, রাইট। এন্ড ভেতরে যেটা ব্যাংকুয়েট, সেই ব্যাংকুয়েটে মেয়েদের বসার জায়গা, প্লাস ইন জেনারেল ওভারঅল তোমার খাবার বাইরে যে স্প্রেডটা, খাবারের যে স্প্রেডটা সেটা বাইরে লনে সার্ভ করার একটা আমরা ভেবেছিলাম যে ওখানে করবো, আর মণ্ডপটা লনে করবো। আর আমার কালার্স কিছু প্রেফারেন্সেস ছিল, হোয়াইট, পিচ, পিঙ্ক এসব। তো উনি বেসিক্যালি আমাদেরকে ছবি দেখিয়েছে যে উনি যে কাজগুলো করেছে সেটা, তার মধ্যে থেকে আই লাইক দিস কালার থিম, সো সেটাই আমরা সিলেক্ট করেছিলাম। আমরা এসেছি বিয়ে বাড়িতে, মানে যেটা ভেন্যু হবে সেখানে ডেকোরেশন নিয়ে কথা হচ্ছে এখন, সেটারই ছোট্ট একটা ক্লিপিং শেয়ার করলাম। যে বরমশাই ঘুরে বেড়াচ্ছেন, আর এখানে ডেকোরেশন নিয়ে ইন্টেন্স একটা ডিসকাশন চলছে, কোথায় কি হবে না হবে। ইনফ্যাক্ট গুড্ডুদার সাথে আমাদের ওরকমই রাপো হয়ে গেছিল যে আমার বাড়িরও যে সঙ্গীত বা মেহেদি যে ছাদের যে ডেকরটা ওনাকে দিয়েই করেছি, এন্ড হি অলসো ভেরি সুইটলি ডিড দ্যাট ফর আস। জেনারেলি অবভিয়াসলি ভেন্যুর লোক এখানে এসে করে না, জেনারেলি করে না, লোকাল ভেন্ডার্স ছাড়া এই বাড়ির কাজ জেনারেলি কেউ করতে চায় না। বাট মানে যেহেতু ওই আর কি মানে বড় দাদার মতো আমাদের হেল্প করেছে দুজনকেই, তো উনি বাড়ির ডেকোরেশনটাও হি টুক রেসপন্সিবিলিটি, এন্ড ইন জেনারেল হি ডিড আ ভেরি গুড জব। হি ইজ আ ভেরি সুইট পারসন, খুব ভালো লোক, খুব হেল্প করেছে আমাদেরকে। আর কেন হেল্প করেছে আরো সেটার অনেক রিজন আছে, মানে দুর্যোগের দিন ছিল একটা ওটা। ডেকর এইভাবে হয় বেসিক্যালি, তোমার মোস্ট ভেন্যু ওদের নিজস্ব ডেকরের ব্যবস্থা থাকবে। আমি জানি না, হতে পারে এক্সেপশনস থাকতে পারে, কোনো ভেন্যু হয়তো অ্যালাউ করতে পারে তোমাকে বাইরে থেকে ডেকোরেটর আনার, বাট মোস্ট ভেন্যুস নিজস্ব থাকবে, ডেকোরেটর থাকবে ফর শিওর, বা 2-3টে নাম্বার তোমাকে দিয়ে দেবে যার মধ্যে থেকে তোমাকে কল করে চুজ করে নিতে হবে। আসছি ফুডে। ফুড তো তোমাকে যেরকম বললাম, ক্লাব ওয়ার্ধে বিস্তার তো ফুডের অপশন ছিল। এছাড়া বাড়ির যে অনুষ্ঠানগুলো সেটার জন্য আমাদের কেটারিং করেছিল হচ্ছে গিয়ে পাপু কাকু আমার ফ্যামিলির কেটারার, মানে ছোটবেলা থেকে পাপু কাকুকেই দেখছি বাড়ির যে কোনো অনুষ্ঠানে, স্টার্টিং ফ্রম পিকনিকস, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, এনিথিং পাপু কাকু সবসময় আমাদের বাড়ির কাজ করে। আমরা ভাবতেও পারি না অন্য কাউকে দেওয়ার কথা, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট। Honestly, is the best. He's the best বলার রিজন আছে। রিজনটা এটা যে ইচ এন্ড এভরি ডিপার্টমেন্টে উনি খুব সিনসিয়ার। শুধুমাত্র খাবারের কোয়ালিটি তো ছেড়ে দিলাম, খাবারের টেস্ট থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু খুবই A1। কোনো একটা ইভেন্টে আমাদের বিরিয়ানি বানানো হয়েছিল, আর উনি যে বিরিয়ানিটা বানিয়েছেন সেটা
আমি মানে জেনুইনলি বলতে পারি কলকাতায় খুব কম ওরকম বিরিয়ানি খেয়েছি। ইনফ্যাক্ট আমার জন্য তোমার তো বিরিয়ানি পছন্দই না। আমার অ্যাকচুয়ালি বিরিয়ানি পছন্দ না, বাট তার মধ্যেও আই উড সে কি আমি যত কলকাতা বিরিয়ানি যত খেয়েছি তার মধ্যে পাপু কাকু সেই দিন যে বিরিয়ানিটা বানিয়েছিলেন আমাদের মেহেন্দি দিন রাত্রে, রাইট, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। এবার আমি শুধু ওইটার জন্য বলছি না উনি বেস্ট, আমি এই জন্য বলছি বিকজ অনেকগুলো ইভেন্ট এরকম ছিল কি অনেক স্ট্রেচড হয়েছে, মানে যে সময়ে আমাদের খেয়ে নেওয়া উচিত সে সময় আমরা খাইনি, সব বন্ধু বান্ধবেরা, অনেক রাত হয়ে গেছে খেতে, 1:30 2টো, ঠিক আছে, খেতে উঠেছিল তো 2টো আড়াইটার সময়, সেম জিনিস দুপুরবেলা হয়েছে। অন্য কোনো কেটারার হলে কিন্তু খাবার গুছিয়ে দিয়ে চলে যেত। ইনফ্যাক্ট আমরা বলেওছি অনেকবার কি আমাদের লেট হবে, তুমি গুছিয়ে দিয়ে চলে যাও, কিন্তু উনি কিন্তু সেই জিনিসটা করেননি। উনি কিন্তু দাঁড়িয়ে থেকে একটা বড় গার্ডিয়ানের মতো দাঁড়িয়ে থেকে সবকিছু রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের কিন্তু লাস্ট পার্সন মানে লাস্ট ম্যান স্ট্যান্ডিং অবধি কিন্তু উনি দাঁড়িয়ে খাইয়ে তারপরে সব গুছিয়ে বাড়ি গেছে। আর শুধু বিরিয়ানি বলে না, সিম্পল ভাত মাছের ঝোল থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও, কষা মাংস, এভরিথিং মানে অন পয়েন্ট, এত সুন্দর রান্না করেছে। আর শুধু মানে খাবারটা না, লোককে বলা, আপ্যায়ন করা, বসে যত্ন করে খাওয়ানো, সব করেছে উনি। আমি নাম্বারটা দেবো, তোমাদের কোনো অনুষ্ঠান থাকলে, উনি সন্তোষপুর এরিয়ার লোক, বাট মোটামুটি কলকাতায় যে কোনো জায়গায় করবে, হয়তো বাইরেও করতে পারে, তো নাম্বারটা দিয়ে দেবো, তোমাদের লাগলে অবশ্যই ওনাকে কন্ট্যাক্ট করো। ওনার কোম্পানির নাম হচ্ছে দ্য পার্ক কন্টিনেন্টাল, তো ডেফিনেটলি কন্ট্যাক্ট করো। নেক্সট আসছি আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্টে, সেটা হচ্ছে কি ফটোগ্রাফি। জেনারেলি আমাদের এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে না যে আমরা সবসময় নামি, আই মিন ব্র্যান্ড নেমস এর উপর খুব আমরা ফোকাস করে ফেলি, কিন্তু অনেস্টলি অনেক খরচাও হয় কিন্তু সেটার জন্য। গো ফর দ্য ট্যালেন্ট। তোমরা একটু ছবিগুলো দেখে, ভিডিওগুলো দেখে ট্যালেন্ট থেকে চুজ করো রাদার দ্যান দ্য নেম। তো তোমাদের কি স্টাইলটা পছন্দ, কার ফটোগ্রাফি ভালো লাগছে, ওই স্টাইলের উপর ফোকাস করো বেশি রাদার দ্যান দ্য ব্র্যান্ড নেম। এটা এক তো তোমার বাজেটেও হেল্প করবে, আর দ্বিতীয়ত রাইট, হ্যাঁ। তো ওইভাবে আমরা ফটোগ্রাফার চুজ করেছিলাম। আমাদের ফটোগ্রাফি করেছে টিএস ফটোগ্রাফি। বাকি তো আই থিঙ্ক নিজেদের নিজস্ব ব্যাপার, কিভাবে কি নেগোসিয়েশন হচ্ছে, কত দিনের ইভেন্ট আছে, কতগুলো লোক লাগবে, অনেক ব্যাপার আছে, এগুলো ডিসকাশন না করে এটার বাজেট হয় না। সো দ্যাট ইজ দ্য লেটেস্ট স্টেজ। নেক্সট হচ্ছে গিয়ে মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট अगेन আমি কোনো বড় নামের দিকে যেতে চাইনি, একটাই রিজন, এক হচ্ছে টাইমিং এর প্রবলেম হয়, যদিও প্রবলেমস তো হয়েছিল, বাট এনিওয়েজ মানে আমার পয়েন্টটা ছিল যে আমি যে স্টাইল অফ মেকআপ চাইছি এন্ড হেয়ার চাইছি, আমি সেরকম হিসেবে আই ওয়েন্ট এন্ড লুকড ফর দ্য মেকআপ আর্টিস্ট। আমি লিটারালি সার্চ করেছি ফেসবুকে, ইনস্টাগ্রামে গিয়ে তাদের কাজ দেখেছি, ডিফারেন্ট মেকআপ আর্টিস্ট, তাদের কাজ দেখেছি, দেখে যেটা আমার মনে হয়েছে যে আমার এরকম লুক চাই, আমার এই স্টাইলটা ভাল লাগছে, আমার চোখটা এরকম, আই লাইক দ্য মেকআপ, স্পেশালি যেহেতু আমি নিজেও মেকআপ করি, তো আমি আরেকটু বেশি পার্টিকুলার ছিলাম এই ব্যাপারটা নিয়ে। এরকম ভাবে সার্চ করে আমার একজনের কাজ খুব ভাল লাগে, অ্যান্ড ওইভাবে আমি বুক করি। অ্যান্ড সেম আমি এটা আসানসোলের জন্য সেম করেছিলাম, আমি ওখানে খুঁজেছিলাম, অবভিয়াসলি কলকাতার লোকেরা ওখানে যেতে চাইছিল না, যেহেতু ডেটস এর খুব প্রবলেম ছিল, মোস্ট মেকআপ আর্টিস্ট ওয়ে বুকড। আসানসোলের দিনও সেটা হয়েছিল, বাট আমি থ্যাঙ্কফুলি আমি একজনকে পেয়ে গেছিলাম যে ধানবাদ থেকে এসেছিল, ধানবাদ থেকে আসানসোল এসে মেকআপটা করায়, তো দিস ওয়াজ ফাইন। বাট অনলি থিং ইজ, যখন মেকআপ আর্টিস্টের সাথে কথা বলবে না, প্লিজ মেক শিওর টাইমটা যেন পারফেক্ট হয়। তোমার দরকার হলে তোমার 6টায় যদি রেডি হতে হয়, তুমি 5টা বলো, 1 ঘন্টা আগে বলো, অ্যান্ড মেক শিওর মেকআপ আর্টিস্ট যেন সেটাতে হ্যাঁ বলে যে হ্যাঁ আমি এই টাইমের মধ্যে এসে রেডি করবো। তোমার মিনিমাম 3 to 4 আওয়ার্স লাগে রেডি করতে। সো কথা বলার সময় এই পয়েন্টটা কিন্তু অ্যাবসলিউটলি ক্লিয়ার করে নেবে। আমাদের লেট হয়ে গেছিল বিয়ে করতে, উই কুডন্ট হেল্প ইট, বাট আই এম নট হ্যাপি অ্যাবাউট ইট। যখন বুকিং করবে প্লিজ টাইম নিয়ে খুব পার্টিকুলার থেকো, অ্যান্ড মেক শিওর তোমার মেকআপ আর্টিস্টও জানে যে ঠিক টাইমে সে আসছে, মানে সে তোমাকে যেন ওই জিনিসটা দেয়, গ্যারেন্টি দেয় কি সে টাইমে আসবে। আচ্ছা, নেক্সট আইটা হচ্ছে মেহেন্দি। মেহেন্দির জন্য আমি বুক করেছিলাম লাবণ্যাস মেহেন্দি বলে, আমি আগে ওর লিঙ্কটা দিয়ে দেবো। প্রচন্ড সুইট একটা মেয়ে, অনেক দূর থেকে এসছে, ইনফ্যাক্ট আই থিঙ্ক বড়নগর ডানলপই থাকে। আমি পায়ে আলতা আর মেহেন্দি একসাথে করতে চেয়েছিলাম, সেখান থেকে ইনস্টাগ্রামে ওকে খুঁজে পাই, অ্যান্ড প্রচন্ড হাম্বেল, প্রচন্ড সুইট। ওরা একদম টাইমে এসেছে, যতক্ষণ লেগেছে করেছে। ইনফ্যাক্ট আমি একটু ক্লামজি আছি, একবার উঠেছি, ধেবড়ে দিয়েছি 2বার, বাট
she was very patient, খুব ধৈর্য ধরে আবার ওটাকে ঠিক করেছে বসে। এন্ড তোমরা যদি মেহেন্দির আমার বিয়ের ছবি দেখো, দেখবে আমার হাতের রং কতটা ডিপ এসেছিল, তার কিছুটা ক্রেডিট রনি নেয়। বাট অলসো হ্যাঁ, মেয়েটা সত্যি 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 খুব সুন্দর মেহেন্দি করেছিল। তো আমি 100% ওকে রেকমেন্ড করছি ফর এনি ইভেন্ট। পর আসছে কিছু ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর ফটোগ্রাফি, এগুলো একটু সময় থাকতে বুক করে নেওয়াটা ইজ গুড, বিকজ লাস্ট মোমেন্টে আপনি কিন্তু খুব একটা অপশনস পাবেন না। আপনার ইভেন্টের অ্যাটলিস্ট 6 to 7 months আগে এগুলো শুড বি বুকড, রাইট? প্রি ওয়েডিং চাইলে তো একটু আগে থেকে প্রিপেয়ার থাকবেন প্লিজ, যে একটা টাইম কিন্তু পার করে দিতে হবে প্রি ওয়েডিং করার জন্য। যদি লাস্ট মোমেন্ট অব্দি যদি মানে ফেলে রাখো তোমরা যে আচ্ছা হ্যাঁ বিয়ের 10 দিন আগে করে নেবো, অনেস্টলি কোনো টাইম পাওয়া যায় না ওই সময়। হ্যাঁ, বিকজ এভরিবডি ইজ ওয়ার্কিং, সবাই কাজ করছে, বিয়ের আলাদা একটা হ্যাপা থাকে, আয়োজন আছে, সবকিছু আছে, সবকিছু ছাড়িয়ে ওরকম টাইম বের করাটা খুব মুশকিল। তো আমাদেরও একটু টাইম বের করতে মুশকিল হয়েছিল, বাট এনিওয়েজ তো এই জিনিসগুলো মাথায় রেখে চলা উচিত। ট্রান্সপোর্টেশন, হ্যাঁ ট্রান্সপোর্টেশন দেখুন আমাদের আমার বাড়ি তো আসানসোল, ওর কলকাতা, তো একটা ইন্টারসিটি ট্রান্সপোর্টেশনের খুব ইম্পর্টেন্স একটা ছিল আমাদের জন্য। গাড়িটা বা একটা গাড়ি থেকে একটু মানে 25 সিটার বা 15 সিটার বা হোয়াট এভার এই ধরনের গাড়িগুলো অ্যারেঞ্জ করাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়াও বিয়ের ইভেন্টস গুলোর দিন, মানে ধরুন আপনাদের যেদিন সঙ্গীত হচ্ছে বা হোয়াট এভার মেহেন্দি হচ্ছে বা বিয়ের দিনটা মানে গায়ে হলুদ, বিয়ের সময়টা, আপনার গাড়ির দরকারটা খুব পড়ে আর কি। মানে গেস্টদের আনা হোক বা টুকিটাকি জিনিস নিয়ে আসার ব্যাপার হোক, আর সবকিছু নিজেদের করা পসিবল হয় না। মানে অনেকে থাকে যারা হেল্পিং হ্যান্ডস থাকে, যারা এক্সিকিউট করতে হেল্প করছে ইভেন্টটা, তাদের কিন্তু এদিক ওদিক যাতায়াত করার একটা ব্যাপার থাকে ডিউরিং দি ইভেন্টস। একটা লাগে না দুটো, মানে আমার মনে হয় ভাড়া মানে ডিপেন্ড করছে কত বড় ইভেন্ট। মানে আমাদের ইভেন্ট ওয়াইজ আমার মনে হয় একটা গাড়ি would have been enough, বাট আমরা ইন জেনারেল দুটো গাড়ি হায়ার করা ছিল ওই দুটো দিনের জন্য। বাট একটা গাড়ি মিনিমাম লাগে, একটা গাড়িতে হয়ে যায়, যদিও মানে বাকি ধরো হ্যাঁ আর আত্মীয় স্বজনদের মধ্যে যদি যারা আর কি ইনভলভ ওয়েডিংটাতে তাদেরও যদি গাড়ি থাকে তাহলে আই থিঙ্ক একটা গাড়ি নিলেই হয়ে যায় মোটামুটি, একটা বড় গাড়ি নিলে। আদারওয়াইজ দুটো উড বি আ গুড অপশন আর কি। ট্রান্সপোর্ট দেখুন গাড়ি মোটামুটি পাওয়া যায়, তাও আপনি মানে 1 মাস 2 মাস আগে আপনাদের অ্যারেঞ্জমেন্ট করে রাখাটা ইজ বেটার। বাট হ্যাঁ লাস্ট মোমেন্টে তো পাওয়া যায়। গাড়ির একটা মুশকিল হচ্ছে আপনার মানে 1 বছর আগে যদি বুকিং করেও রাখেন, আপনার কিন্তু ইভেন্টের আগে একবার মনে করানোর জন্য ফোন করতে হয়, বিকজ ইন জেনারেল এই দায়িত্বটা দেওয়া হচ্ছে, এটা মৌখিক হয়। এরকম অনেক ইভেন্টস হয়েছে আমি শুনেছি, মানে 15তেই হয়েছে। আমাদের যে যিনি হ্যান্ডেল করেছিলেন তিনি বলছিলেন যে লাস্ট মোমেন্টে উনি মানে মাথায় রাখা পসিবল হয় না যে একসাথে 4-5টা ইভেন্ট উনি হ্যান্ডেল করছেন। তো অনেক জায়গায় এরকম হয়েছে কি মিস করে গেছেন, কি ওইখানে গাড়ি পাঠাতে তো ভুলে গেছে। তো ইন জেনারেল রিমাইন্ডার দেওয়া, আর বেশি আগে থেকে গাড়ি করার কোনো দরকার নেই, 2 মাস আগে করাটা একদম কারেক্ট। হোটেল অ্যাকোমোডেশনস এগুলো খুব ইম্পর্টেন্ট। যদি কেউ বাইরে থেকে আসছে তাহলে এটাও প্ল্যানিং এর মধ্যে একটা কি বলবো পার্ট হিসেবে রাখতে হয়। শুধু আসানসোল না, বাইরে থেকে লোকজন এসেছিল, তাদের অ্যাকোমোডেশনটা আমরা অনেক আগেই করে রেখেছিলাম। মোটামুটি এপ্রিল মে মাসে আমরা ওটার লজিং এর ব্যবস্থা করে রেখেছিলাম কলকাতায়। এগুলো একটু আগে করাই বেটার, অনেক আগে, একটু আগে করা তো লাস্ট মোমেন্টে স্পেশালি বিয়ের সিজনে কিন্তু পাওয়া একটু মুশকিল হয়। আমরা যখন ভেন্যু দেখতে যাচ্ছিলাম তখন কিন্তু এই যে হোটেল যে অর্পোজে গেছিলাম বা এভারিতে গেছিলাম, এরা কিন্তু আমাদের বলেছিল যে ডিসেম্বরে কিন্তু রুমস পাওয়া যায় না ওরকম ভাবে, এন্ড এত ইভেন্টস থাকে, তো অ্যাটলিস্ট রুমের বুকিং গুলো আপনারা আগে করে নেবেন। আমরা 7 মাসের মধ্যে আই থিঙ্ক অ্যাটলিস্ট আমি তো 6 মাস শপিং এর জন্য ঘুরেছি। ভুল 7 মাসের মধ্যে 7 মাসই শপিং এর জন্য ঘুরেছে, রাইট? লাস্ট মোমেন্ট অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু হয়েছে, তো ইয়া। আচ্ছা আমি অ্যাকচুয়ালি মানে কি বলবো, আমি খুব পার্টিকুলার, সব মেয়েই পার্টিকুলার, আমি একা কেন, সবাই আই এম শিওর নিজের বিয়েতে কোন দিন কি পড়বে সেটা নিয়ে খুব 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 পার্টিকুলার হয়। আর আমার এটা বলাই উচিত না, কারণ এই মহাশয় আমাকে একদিন, আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি কি হয়েছে, একটা সারাদিন মানিয়াবারে যত ব্রাঞ্চ আছে কলকাতায়, যত ব্রাঞ্চ সারাদিন আমাকে ঘুরিয়েছে, কারণ ও নিজে এত পার্টিকুলার, ও নিজে যেটা খুঁজছে সেটা পাচ্ছে না বা আরো বেটার স্টাইল চাই, হোয়াট এভার রিজন।
আমি জাস্ট হাল ছেড়ে দিয়েছিলাম, আমি যেখানে নিয়ে যাবে যাও আমাকে। এটার পেছনে একটা রিজন আছে, পার্টিকুলার হওয়ার পেছনে বা যে দৌড় করানোর পেছনে একটা রিজন আছে, বিকজ আমি ইন্সপায়ার হয়েছি তোর থেকে। তুই এত পারফেকশনিস্ট আর এত মানে এই অ্যাটায়ারের পেছনে এত তুই আমাকে ঘুরিয়েছিস 7 মাস ধরে। মোটেই না, এটাকে অন্যের দিকে আনতে হবে উইটনেস। দুজনেই আমরা খুব পার্টিকুলার, আর শপিং প্রচুর করেছি। তার মধ্যে সবচেয়ে ঘুরেছিলাম আমি আমার শাড়ির মানে বিয়ের যে বেনারসিটা সেটার জন্য। প্রথম দিন অ্যাকচুয়ালি যেদিনকে বেরিয়েছিলাম বেনারসি খুঁজতে, সেদিনকেই একটা আনএক্সপেক্টেড জায়গায়, মানে আমরা পার্ক স্ট্রিট গেছি, গড়িয়াহাট গেছি, সব ঘুরে টুরে আনএক্সপেক্টেডলি অ্যাক্রোপলিস ঢুকেছিলাম অন্য কোনো কাজে। ওখানে ঢুকে দেখছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস খুলেছে। অনেশা দি ছিল আমার সাথে, ওরাও ছিল, রনি বিলাদাও ছিল। তাহলে অনেশাতেই চলো একটু ঘুরে দেখেই নি, যখন এসেই গেছি। আর ঢুকে আই স দিস শাড়ি। সারাদিন যে ঘুরেছি অনেক শাড়ি পরেছি, কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউসের ওই শাড়িটা পরার পর আই থিঙ্ক ওটা একমাত্র শাড়ি ছিল যেটা পরে আমার একটু ব্রাইডাল লাগছিল নিজেকে। তো ওটা আমার পছন্দ হয়ে যায়, কিন্তু আমি নিইনি বিকজ এত বড় একটা ডিসিশন একা নেবো না। তো কিন্তু ওই শাড়িটা ছবি আমি আমার পিসি, ওর মা, আমার 2-3টে বান্ধবী সবাইকে পাঠিয়েছিলাম। আর ওই শাড়িটা শুধু না, অনেকগুলো শাড়ির ছবি পাঠিয়েছিলাম। সবাই কিন্তু ওই একটা শাড়ির প্রতি সবাই বলছে এটা বেস্ট, এটা বেস্ট, কিন্তু তাও আমি শিওর ছিলাম না। তারপরেও আমি আরেকদিন বেরিয়েছি আমার পিসির সাথে, পুরো কলকাতা ঘুরেছি শাড়ির জন্য। কিন্তু মানে আমার ওই কি বলবো, বলে না দিল লটক গিয়া থা ওই একটা অ্যাক্রোপলিস ওই শাড়িটার প্রতি। 4-5 দিন ধরে ঘোরার পরও আমার কিছু পছন্দ হয়নি। মানে আমি জাস্ট ওইটা মাথা থেকে বার করতে পারছিলাম না। ফাইনালি ওই শাড়িটা গিয়েই তুলেছি। ফানি স্টোরি এখানে হচ্ছে কি, যে আমি পুজোর আগে, মানে পুজোর থেকে অ্যাটলিস্ট 7-10 দিন আগে ওই শাড়িটা দেখে এসেছিলাম অ্যাক্রোপলিসে। তারপর আমি 2 উইকস নিয়েছি তারপর, ঠিক আছে, ডিসাইড করার জন্য যে আরেকটু দেখে নিই, আর একটু ঘুরে করে নিই। 2 উইকস পরেও আমি ফোন করেছি, যেদিনকে ডিসাইড করেছি যে নেবো, আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে ওই শাড়িটা আছে। আমি হোয়াটসঅ্যাপ ছবি পাঠালাম ওখানকার দোকানদারকে, বললাম হ্যাঁ ম্যাডাম আছে। তাহলে ঠিক আছে, এটা আমার জন্যই ছিল, আমাকে আজকেই নিতে হবে। তো আমি ওদেরকে বললাম আটকে রাখুন, আমি আসছি আজকে। তারপরে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে আই কালেক্টেড দ্যাট। অ্যান্ড বাকি শাড়িগুলো মোটামুটি আমি মোস্টলি পার্ক স্ট্রিট থেকে কিনেছি, সারাঙ্গা, রাজঘরানার থেকে। এখানে বলতে চাই সারাঙ্গের কালেকশন আমার অ্যামেজিং লাগে। তোমরা যদি ইউনিক, সুন্দর কালার, সুন্দর ডিজাইন, আমি কিভাবে বোঝাবো জানি না, যদি খোঁজো প্লিজ 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 একবার সারাং তো যাবেই যাবে। আর পার্ক স্ট্রিট বলে যে বিশাল খুব এক্সপেন্সিভ সেটা নয়, মোটামুটি সেম রেট, গড়িয়াহাট পার্ক স্ট্রিট সেম রেট। তো একবার তো সারাঙ্গে গিয়ে দেখবেই, ব্রাইডাল কালেকশন হোক কি এমনি অন্যান্য দিনের জন্য। আমার যেমন আশীর্বাদের শাড়িটাও সারাঙ্গের ছিল, আরো 2-3টে শাড়ি ছিল, ওগুলো সব করে সারাঙ্গে ছিল। এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। আর আমার সঙ্গীতের লেহেঙ্গাটা কিনেছিলাম বড়বাজার থেকে, থ্যাঙ্কস টু দিস গাই। আমি অন্য একটা লেহেঙ্গা নিচ্ছিলাম, বাট ওই লেহেঙ্গাটা ওয়াজ অ্যামেজিং, যেটা ও চুজ করে দিয়েছে, যেটা আমি অ্যাকচুয়ালি সঙ্গীতে পরেছি। আর বাকি তো টুকটাক যা কেনাকাটা মিন্ত্রা থেকে করেছি। তোমার মানিওভার? আমার আউট এন্ড আউট মানি, হ্যাঁ তোমার বাবার, হ্যাঁ আঙ্কেলেরও তাই, আমার বাবারও মোটামুটি কয়েকটা জায়গা ওটা থেকেই হয়েছে। আমার স্যুটটা বোধহয় না, মানে গলা বন্ধ গলা, রাইট, হ্যাঁ রাইট। মোস্টলি এথনিক ওয়্যার এরা যা করেছে, আউট এন্ড আউট মানিওভার। আমি যেটুকু, আমার যতটুকু গন্ডি ছিল যেখানে আমি এক্সপ্লোর করতে পেরেছি, তার মধ্যে আমার মনে হয় মানিওভারটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। ওয়েল ফিটেড এবং ঠিকঠাক, মানে ওদের সার্ভিসিংও খুব ভালো আছে। কেনার পরে ফিটিংস বগেরা করিয়ে দেওয়ার যে রেসপন্সিবিলিটি সব ওরা নিয়ে নেয়। এবং ওদের ইন জেনারেল যা মানে টাইপ আছে আর যে স্টাইলটা ওরা ওখানে দেখায়, মানে যেটা সেল করছে, সেটা আমার খুব মানে আমার পছন্দের আর কি। আরেকটা জায়গাও আছে গাথা, গাথাটা আমরা আগে জানতাম না, এই বিয়ের থ্রুতেই জানতে পারলাম। অ্যাক্রোপলিস এই সাউথ সিটিতে নিচে আছে গাথা বলে একটা ব্র্যান্ড। ওরা আই থিঙ্ক শুধু পাঞ্জাবি সেল করে, ছেলেদেরই পাঞ্জাবি সেল করে। ওদেরও কালেকশন বেশ ভালো, মানে কেউ যদি একটু সাটলি ইয়ে করতে চায়, হ্যাঁ তাহলে গাথা ইজ আ গুড অপশন। প্ল্যানিং এ আরেকটা জিনিস, অনেক রিচুয়ালস থাকে, অনেক জিনিস আছে। তত্ত্বতে যেমন নিয়ম হিসেবে অনেক কিছু যায়, অনেক কিছু আসে, অনেক ব্যাপার আছে। তো তোমরা যদি এগুলো হয়তো মানে যদি নাও জানো, অবভিয়াসলি রিচ আউট টু সামবডি, জেনে একটা লিস্ট বানিয়ে নেবে শুরুতেই যে কি কি লাগবে। অ্যান্ড আই থিঙ্ক মেথডিক্যালি এগোলে খুব একটা প্রবলেম হবে না। সত্যি কথা 7 মাস প্ল্যানিং প্রচুর করেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা খুব মজাও করেছি এই সময়টা। এখন খুব মিস করছি এই জিনিসগুলো। হেক্টিকও ছিল, প্রচুর কি বলবো কাজ করতে হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম
খুব 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 মজা করেছি। আই থিঙ্ক ইট ওয়াজ one of the best I think phase of our lives, যেটা আমরা সারা জীবন মনে রাখবো। আই হোপ আমরা যেগুলো বললাম সেখান থেকে তোমাদের কিছু হেল্প হয়। কোনো কোয়েশ্চেন্স থাকলে, কোনো কোয়েরিজ থাকলে কমেন্টে ডেফিনেটলি জানাতে পারো। আরো কিছু যদি তোমরা চাও কি আমরা কথা বলি ওয়েডিং রিলেটেড, ডেফিনেটলি রিচ আউট করো, আমরা সব কোয়েশ্চেন্স এর আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, এন্ড যদি ভালো লাগে আমাদেরকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে, লাইক করবে, এন্ড একটা কমেন্ট ছেড়ে যাও তোমরা নিচে যে কেমন লাগলো ভিডিওটা। চলো আজকের জন্য এখানে শেষ করছি। বাই বাই, টাটা।